বর্ষার আগে রাজধানীতে মশার উপদ্রব, কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। প্রস্তুতির তোড়জোড়ে আজকে কর্তৃপক্ষ। বৈশাখে ফুলে ফুলে ছেয়ে আছে গোটা রাজধানী। আগুন ছড়া গ্রীষ্মে প্রশান্তির পরশ দিচ্ছে বাহারি পুষ্পের সমারোহ। ফুলকে অতিরঞ্জিত করতে পারবো না, ফুল সিম্পলি সে ফুল। বরিশালে নির্বিচারে ধরা জাটকা চাপিলা নামে বিক্রি, থামছে না অবৈধ জালের ব্যবহার, সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। এবং পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, দুই দেশকেই ধৈর্য ধরার আহ্বান। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। রাজধানীতে বর্ষা আসার আগে বেড়েছে মশার উপদ্রব, ফলে বাড়ছে ডেঙ্গুর সংখ্যাও। নগরবাসীর অভিযোগ, কার্যকর পদক্ষেপ না থাকা এমন পরিস্থিতির মুখে পড়েছেন তারা। তবে সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেহেরিন অ্যানির প্রতিবেদন। রাজধানীর খিলক্ষেত এলাকায় পাইলিংয়ের কাজ করেন মোশাররফ। মশার কামড়ে চুলকানিতে ঘা হয়ে যাওয়া হাত দেখালেন, বললেন ডাবল মশারি টানিয়েও রেহাই পাচ্ছেন না। এমনের পরিস্থিতি মৌমাছি চাকের মতো হয়ে আসে, একদণ্ড দাঁড়ায় থাকবেন তাতে কোনো ক্ষমতা নেই আমনের। ঢাকার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জায়গায় খাল রাস্তা সহ নানা সংস্কারের কাজ চলছে, ফলে এসব জায়গায় পানি জমে বেড়েছে মশার উপদ্রব। জনপ্রতিনিধি শূন্য সিটি কর্পোরেশনের মশক নিধনে কার্যকরী পদক্ষেপ না থাকার অভিযোগ নগরবাসীর। 15 দিন 1 মাস পরে পরে জ্বর আসে, এই কারণে একটু ভয় বেশি। এখন তো বর্তমানে জনপ্রতিনিধি নাই, এখন এটা আমরা বলার মতো কাকে পাবো? প্রচণ্ড মশা, কোনো কাজ কাম করা যায় না, বা মশার যন্ত্রণায় ঘরে পর্যন্ত ঘুমানোর কোনো উপায় নাই। দুধ দিতে আসছি, গাছ গোছ দিয়ে তোমার দেশে কাঠ করে পড়তে আসছি, আবার কয়েল 2-3টা করে ধরাই। যদিও এই মশার বেশিরভাগই কিউলেক্স মশা, কিন্তু বৈশাখের হঠাৎ বৃষ্টি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রকোপের। সাধারণত জুন থেকে ডেঙ্গু মৌসুম ধরা হলেও গত 2-1 বছরে কোনো নিয়ম মানছে না ডেঙ্গু। চলতি বছর এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে 2000 এবং মৃতের সংখ্যা 20 ছুঁই, যা বিগত যে কোনো বছরের এই সময়ে আগে কখনো দেখা যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, মশক নিধনে দ্রুতই ম্যাসিভ ক্যাম্পেইন শুরুর কথা। মশা নিয়ন্ত্রণে এবার উত্তরে কাজ করবে সেনাবাহিনী। পুরো কার্যক্রমই বাজেট নির্ভরতা থেকে বের হয়ে আসবে। আমরা এমার্জেন্সি কিছু ট্র্যাপ বসানোর চেষ্টা করছি। আগের যে ওষুধ কেনা হয়েছে সেটা কতটুকু রাইট, সেটা আমরা জনগণকে দিয়ে টেস্ট করাতে চাই। যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেটা যেন পারফেক্টলি ছিটানো হয়, এবং এখানে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে। সেজন্য আমরা আমাদের আগে যাদের সাথে চুক্তি ছিল সেটা বাদ দিয়ে আমরা এখন সেনাবাহিনীর সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছি। অন্যদিকে দক্ষিণ সিটি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মশালা আয়োজন সহ চালাবে চিরুনি অভিযান। আমাদের 1050 জন স্টাফ আছে ফিল্ড লেভেলে, সেই স্টাফদেরকে দিয়ে আমরা 75টা ওয়ার্ডে কার্যক্রম করাই। খুব বেশি পেশেন্ট হয় কোনো এলাকায়, সেই এলাকায় লাল চিহ্নিত করে ওই এলাকাটা চিরুনি অভিযান করা হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আবার অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে আমাদের অনেক এক্সটেন্সিভ কাজ হচ্ছে, যেটা আমরা কনজারভেন্সির সাথে করতেছি। ব্রুটো ইন্ডেক্স অনুযায়ী যে কোনো বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি, যা এরই মধ্যে বিপজ্জনক সূচকে পৌঁছে গেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষার সময়কাল দীর্ঘ হলে এবছর ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এডিস মশার ঘনত্ব নিয়ে যে কাজটি করি, গবেষণাটি করি, সেখানে আমরা গবেষণা দেখছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি, এবং আমি নিশ্চিত করতে বলতে পারি এই জেলাগুলোতে ডেঙ্গু বাড়বে। এখনই যদি আমরা এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ, এডিস মশার ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট সঠিকভাবে শুরু করতে না পারি, তাহলে এবছর পরিস্থিতি খারাপ হওয়ার কিন্তু ঝুঁকি আছে। মশার বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। আক্রান্ত হলেও মৃত্যুর হার কমানোর দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ তাদের। মশা উৎপাদন বন্ধ করবার জন্য একটা কাজ, একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। গতানুগতিক কাজ করলে মশা উৎপাদন কমবে না।
এই দুটো কাজ মিলিয়ে যদি করা হয় তাহলে আমরা এই বছরে অন্তত মানে রোগীর সংখ্যা না কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমানো যায়। আর 1 মাস পরই ডেঙ্গুর ভরা মৌসুম, অথচ এখনও প্রস্তুতির তোড়জোড়েই আটকে আছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে আসছে ডেঙ্গু মৌসুমের ভয়াবহতার আঁচ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। সিটি কর্পোরেশনও জানালেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা দমন করবেন তারা। তবে নাগরিকদের ভয় কাটছে না। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অভিভাবকশূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ফাটা পড়েছে। মেয়র কাউন্সিলরের অনুপস্থিতিতে বাকিরা কতটুকু সক্রিয় হবেন তা নিয়ে শঙ্কায় নগরবাসী। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এই হয়তো কৃষ্ণচূড়ার লালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ কাঠগোলাপের সাদার মায়ায় আপনার মন হারিয়ে যাবে, আবার এমনও হতে পারে সোনালুর সোনাঝরা রঙে হারিয়ে যাবেন আপনি নিজেই। বৈশাখের এই দিনে নগরীতে চলার পথে নিঃসন্দেহে আপনার এমন হবেই, কারণ পুষ্পবৃক্ষে ছেয়ে আছে পুরো শহর। ছুটির দিনে গ্রীষ্মের সেই ফুলকে ফ্রেম বন্দি করতেও ছুটে আসছেন অনেকেই। নগর ঘুরে আহাদ আহমেদের ছবিতে ফুলের সেই সৌন্দর্য তুলে ধরেছেন তানজিলা খালবে। ফুল পছন্দ না এরকম কোনো মানুষ কিন্তু পাওয়া যায় না। ফুল সবারই পছন্দ। একজনের মন খারাপ, আপনি ফুল দেন, তার মন ভালো হবেই। ফুলের কিছু বলার আমার ভাষা নেই। আমি ফুলকে মানে অতিরঞ্জিত করতে পারবো না। ফুল সিম্পলি সে ফুল। ফুলের উপমা কেবলই ফুল। তবু না চাইতেও হাজার অবহেলায় যে নিভৃতে ভালোবেসে যায়, তার তুলনা তো দেয়াই যায় সদ্য ফুলের সমারোহে। চারপাশের সব রুক্ষতা যেন হারিয়ে যায় এই হরেক রঙের ঝাঁপির মাঝে। সোনাঝরা সোনালু যখন হলদে আভায় মিলিয়ে দেয় চারিপাশ, কুর্চি তখন মুচকি হেসে স্নিগ্ধ করে দেয় পরিবেশ। তাই তো কবি লিখেছিলেন, কুর্চি তোমার লাগি পদ্মেরে ভুলেছে অন্য মনা, যে ভ্রমর শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা। কৃষ্ণচূড়ার রক্তিম আভায় যেন ছেয়ে গেছে আকাশ, জারুলের বেগুনিতেও যেন তখন ঠিক সেই আভাস। কবি জীবনানন্দ বলেছিলেন, ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর চিল, একা নদীটির পাশে জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে। মধুমঞ্জুরিলতা, বাগান বিলাস, মাধবী, রাধাচূড়া, কনকচূড়া, কাঠগোলাপ, কদম, করবী কি নেই আমার শহরে? ইট কাঠের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে সকলে মিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, ক্রিসেন্ট লেক, বলধা গার্ডেন, হাতিরঝিল এলাকায় এই পুষ্পবৃক্ষরা দাঁড়িয়ে আছে অক্সিজেনের অভাবে মৃতপ্রায় এই নগরীর ফুসফুস হয়েই। প্রখর রোদ কি কালবৈশাখী ঝড়, তারা এই ঋতুর অতিথি। অতিথির সঙ্গে পথিকের মেলবন্ধন শুধুই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখবার নয়, যেন পুরোটা মুহূর্তই নিজের করে উপভোগ করবার। ক্লান্ত ব্যস্ত এই জীবনে একটু কি সময় হয় বৃক্ষতলে বসবার? অথবা যদি জিজ্ঞেস করি, পাল্লা দিয়ে ছুটে চলার এই নগরীতে একটু কি সময় হয় আপনার রাস্তার দুধারে ফুটে ওঠা এই ফুলেদের দিকে যত্ন নিয়ে তাকাবার? হয়তো হয়,
আপনার আমার সকলেরই সময় হয়, তবে বেশিরভাগ সময় হয় যখন ঘন্টার পর ঘন্টা এই শহরে আমরা আটকে থাকি ট্রাফিক জ্যামে। কিন্তু আপনার অথবা আমার কারো সময়েরই তোয়াক্কা করে না এই ফুলেরা। তারা ফোটে তার প্রাকৃতিক নিয়মে। তরুণীর গানের পাশে, খোপার ভাঁজে অথবা প্রেমিকের হাতে শোভা হয়েই থাকুক জাগতিক ফুলেরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা। নগরীর অলিগলি আর গ্রামগঞ্জে দেদারসে বিক্রি হচ্ছে চাপিলা নামে। জাটকা শিকার বন্ধ আর কারেন্ট জালের উৎস ধ্বংসে চেষ্টা করছে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফিরদৌস সোহাগ। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে গেল 7 থেকে 14 এপ্রিল পালন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। কিন্তু সরকারের এসব উদ্যোগ কতটা কাজে আসছে? বাস্তবতা হচ্ছে বরিশালের প্রায় বাজারেই মিলছে 3 থেকে 4.5 ইঞ্চি সাইজের জাটকা। নদী থেকে এসব জাটকা মূলত আনা হয় নগরীর তালতলি, শায়েস্তাবাদ, সাহেবেরহাট, লাহারহাট, চরকাউয়া ও পোর্ট রোড বাজারে। সেখান থেকে যা ছড়িয়ে পড়ছে নগরীর বিভিন্ন বাজারে, এমনকি পাঠানো হচ্ছে অন্যান্য জেলাতেও। বিক্রেতারা যা চাপিলা নামে বিক্রি করছেন। অনেক বিক্রেতা আবার বিভিন্ন ছোট মাছের সাথে মিশিয়ে চালিয়ে দিচ্ছেন এসব জাটকা। ওটা গুড়িয়ে খাইতে চাপলি বেচাম সালাম 1 কেজি জাটকা আনি নাই তো, এই বড় জাটকা পাইছি এই করে। আমি নতুন পাইকার তো, তাই এই জন্য মনে করেন আরতদার মাল দিয়েছে, আমি নিয়ে আসছি। সরকার যদি এটা নিয়ন্ত্রণই করতো তাহলে ইলিশ মাছ এগুলো বাজারে আইবে কেমনে? বাজারে তো একদিনও ধরিয়ে নিয়ে যায় নাই, তুই এই বেটা মাছ আনছিস কেন, লইয়ে যা। যারা ধরে এরা যদি না ধরে তা এরা ক্রয় করতে পারবে আর আমরাও কিনতে পারবো না। এইটার প্রতি সবার আগে প্রাধান্য দিতে হবে। যারা বেচে এদের তো দোষ না, যারা ধরে দোষ তো আগো। এত সরকার এত আইন নিয়ম কানুন করে, কেউই তো মানে না। জাতীয় অর্থনীতি এবং বৈষয়িক কূটনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, কারেন্ট জাল, মশারি জাল সহ অবৈধ জালের উৎপাদন বন্ধে চেষ্টা চলছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। বাস্তবতা ডিমান্ড আছে মানে কোনো না কোনোভাবে তারা সাপ্লাই চ্যানেল তৈরি হয়ে যায়। আমাদের কার্যক্রম চলমান আছে। কারেন্ট জাল ফ্যাক্টরি বা এরকম অবৈধ জাল ফ্যাক্টরিগুলা শেষ পর্যন্ত নির্মূল না হওয়া পর্যন্ত থেমে থাকবে না। আমার নিজস্ব কর্ম পরিকল্পনা থাকে যে আমরা কোথায় কোথায় জাটকা নিধন হতে পারে এইসব যে আমরা টহল বৃদ্ধি করি। আবার মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের সাথে একযুগে আমরা তখন ওই জায়গায় তাদের ভিতরে অভিযান পরিচালনা করি। দুটো একসাথে চলে, টহল কাজও চলে, আমার সরাসরি একটা ফৌজদারি কার্যক্রম চলে। সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময় জাটকা নিধন বন্ধে বরিশাল অঞ্চলের কয়েক হাজার জেলে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফিরদৌস সোহাগ, এখন, বরিশাল। গেল 2 সপ্তাহ ধরে ঝালকাঠির মুরগির বাজারে স্বস্তি ফিরেছে। কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মুরগি, তবে অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। এদিকে মেহেরপুরের বাজারে সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। এই নিয়ে আরও জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত আছেন আলামিন তালুকদার। এছাড়াও মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুনা। শুরুতে আমরা ঝালকাঠির বাজারের খবর জানবো আলামিন। আর সেখানে বাজারে মাংসের সরবরাহ পরিস্থিতি কেমন, একই সঙ্গে জানাবেন যে বর্তমানে কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে? ধন্যবাদ মুক্তি। আসলে বাজারে যে পরিমাণ মুরগি বা মাংসের চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু বাজারে সরবরাহ রয়েছে। তবে গত 2 সপ্তাহ ধরে ক্রেতাদের কিন্তু আসলে এই মুরগির ক্রয়ের প্রতি চাহিদা কিছুটা কমে গেছে। এই কারণে আপনি যেমনটি বলছিলেন যে পোল্ট্রি মুরগিতে 20 থেকে 30 টাকা কেজি প্রতি দাম কমেছে। এর পাশাপাশি কিন্তু দেশীয় প্রজাতির যে সমস্ত মুরগি বিক্রি হচ্ছে সেই মুরগিরও দাম
40 থেকে 50 টাকা কেজিতে কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। তা আমি যদি আজকের বাজারে পোল্ট্রি মুরগির দাম বলি, তাহলে ব্রয়লার মুরগি গেল 2 সপ্তাহ ধরে যে ব্রয়লার মুরগি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেই মুরগি কিন্তু আজকের বাজারে 165 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে লেয়ার মুরগি রয়েছে, সেই লেয়ার মুরগিও 320 বা 30 টাকা গেল সপ্তাহে বিক্রি হয়েছে, আর সেই মুরগি আজকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি সোনালী মুরগি যে রয়েছে, সেই সোনালী মুরগিও গেল সপ্তাহে 300 বা 310 টাকা বিক্রি হয়েছে, সেই মুরগি কিন্তু 30 বা 40 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 270 টাকা। এর পাশাপাশি দেশীয় প্রজাতির যে সমস্ত মুরগি রয়েছে, সেই মুরগি কিন্তু গেল সপ্তাহ বা গেল 2 সপ্তাহ ধরে কিন্তু 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই মুরগিও 50-60 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 550 টাকায়। এর পাশাপাশি অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম, সেই গরুর মাংস বিক্রি হচ্ছে আজকে 800 টাকা কেজি দরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে আসলে এই হঠাৎ করে যে মুরগির দাম কমে যাওয়ায় তারা অনেকটাই স্বস্তিতে আছেন। মাছের চেয়ে কিন্তু মুরগির দাম এখন অনেকটা কম, সে কারণে তারা কিনেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর বিক্রেতারা বলছেন যে বাজারে ক্রেতার চাহিদা কম থাকাই আসলে এই মুরগির দাম কমেছে। তো আগামী বেশ কিছুদিন এই মুরগির দাম অপরিবর্তিত থাকবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মুরগি ও মাংস বাজার পরিস্থিতির সবশেষ। মুক্তি। এবার আমরা মেহেরপুরের খবর জানবো। মুন্না, সেখানে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বৃদ্ধির কারণ নিয়ে বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আপনাকে জানিয়ে রাখি, সবজির মতো মেহেরপুরের মাছের বাজারেও কিন্তু সরবরাহের ঘাটতি রয়েছে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছ একেবারেই বাজারে নেই বললেই চলে, যার ফলে সব ধরনের মাছের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, সপ্তাহের ব্যবধানে মেহেরপুরে কিন্তু প্রকার ভেদে মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা করে। আমি যদি আজকের কথা বলি, আপনার চাষের যে রুই মাছগুলো, বিশেষ করে বড় সাইজের রুই 3 থেকে 3.5 কেজি বা তার উপরে ওজন যে মাছগুলোর, সেগুলোর দাম কিন্তু 320 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। এবং গ্লাস কাপ মাছের দামও সেম 320 থেকে 330 টাকা। বড় সাইজের সিলভার কাপ মাছের দাম হচ্ছে 250 থেকে 260 টাকা। গ্লাস কাপ মাঝারি সাইজের গুলো 250 থেকে 260 টাকা। মাঝারি যে রুই মাছগুলো, সেগুলো 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর বাইরে কিছুটা স্বস্তি রয়েছে পাঙ্গাস মাছের দামে। পাঙ্গাস মাছ ছোট সাইজের গুলো বিক্রি হচ্ছে 150 টাকা করে, এবং বড় সাইজ গুলো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। আমি যদি দেশীয় মাছের কথা বলি, আজকে কিন্তু দেশি মাছের দাম কিন্তু অত্যন্ত চড়া। আজকে মেহেরপুর বাজারে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 700 থেকে 750 টাকা। পাকাল তোড়া বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। শোল মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি দরে। দেশীয় যে মাগুর মাছ, সেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি দরে। এর বাইরে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। এমনি ছোট চিংড়ি গুলো বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। এর বাইরে আমি যদি আপনাকে জানিয়ে রাখি, চাষের যে চিংড়ি গুলো বিশেষ করে সাতক্ষীরা অঞ্চল থেকে আসে, সেগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। এইভাবে প্রত্যেকটা মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন সরবরাহ ঘাটতির কারণেই মূলত মাছের দাম ঊর্ধ্বমুখী। মুক্তি, এই ছিল আমার কাছে মাছের সর্বশেষ পরিস্থিতি। মাছ মাংসের বাজারে সরবরাহ এবং দরদাম জানাতে আমাদের সঙ্গে মেহেরপুর, এর আগে ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নির্মাণের 1 বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনার গোলবুনিয়া পার্ক। অপরিকল্পিত ও অনিয়মের কারণে এমন অবস্থা বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তবে 30 লাখ টাকা ব্যয় নির্মিত এই পার্ক প্রাকৃতিক দুর্যোগের শিকার বলে দাবি কর্তৃপক্ষের। এমন অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছে জেলা প্রশাসন। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। দেখে মনে হতে পারে বিধ্বস্ত কোনো নগরীর ধ্বংসস্তূপে খেলা করছে শিশুরা। তবে এ চিত্র মাত্র 1 বছর আগে নির্মিত বরগুনার গোলবুনিয়া পার্কের। পায়রার নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। তবে পার্কের এই দশার কারণে ভুগতে হয় তাদের। সুব্যবস্থা না থাকায় অনেকেরই বসতে হয় মাটিতে। আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম, তার পাশে একটা পার্ক ছিল, সেখানে একটু ঘুরবো, যে একটু বসবো, তা কিছু করার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে আসলে সমস্যার সম্মুখীন হইতে হয়। কোথাও বসার জায়গা নাই,
ছিল কিছুদিন, তাও নষ্ট হয়ে গেছে। এখন ওই হাঁটাহাঁটির উপরেই থাকতে হয়। পরিবার নিয়ে আসার মতন একটি স্থান, কিন্তু এখানের পরিবেশ বা ভাঙাচোরার জন্য বাচ্চাদের খেলার জায়গা নাই, ফ্যামিলি নিয়ে বসার মতন জায়গা নাই। 2022-23 অর্থ বছরে 30 লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করে জেলা পরিষদ। কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। যেই পরিমাণ বাজেট সেই পরিমাণ কাজ, মানসম্মত কাজ হয় না। সবকিছু জেনে শুনে তারপর একটা অবকাঠামো করা উচিত, না হলে শুধু টাকা নষ্ট। এই কাজ শেষ করতে না করতে যদি সেগুলো ধুয়ে মুছে যায় কিংবা কোনো চিহ্নই না থাকে, তাহলে তো অবশ্যই এখানে বুঝতে হবে যে এখানে যারা ইমপ্লিমেন্ট করেছে, যারা মনিটরিংয়ে ছিলেন, তারা সঠিকভাবে এটা করেননি। তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় কাজটির তদারকি করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। তার দাবি, অনিয়ম নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোলবুনিয়া পার্ক। ব্লকগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে সরে যাচ্ছে, দ্যাট মিনস ওই জায়গা থেকে স্কাউরিং হয়ে মাটি এবং বালি সরে যাচ্ছে। তা ওই জায়গায় স্ট্রাকচার টিকে রাখা অনেক কঠিন। এটা অপচয় না? এটা এখন চেয়ারম্যান স্যারকে আমাদের বলা হয়েছে, কিন্তু তারা পলিটিক্যাল পারসন, তাদের ডিসিশনের মধ্যে আমাদের কাজ করা হয়। এমন অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি জেলার পর্যটন ঘিরে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। এখানে কী ধরনের অনিয়ম ঘটেছে দেখি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর এটা কিভাবে আরও টেকসইভাবে, মানে জনগণ যাতে সহজে সেখানে যেতে পারে এবং সেখানে যে পর্যটনের যে বিষয়গুলো, জনগণ যেগুলো উপভোগ করার জন্য সাধারণ মানুষ যায়, সে যে উপভোগ করতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি পত্র দিয়ে অবহিত করব এবং চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। ঠিকাদারি প্রতিষ্ঠানে যদি কোনো গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে বা বিধি মোতাবেক যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেই ধরনের ব্যবস্থা অবশ্যই আমরা নিই। জীবনানন্দের রূপসী বাংলা খ্যাত সমুদ্র সৈকত সৌন্দর্যের জেলা বরগুনায় 20টির বেশি দৃষ্টিনন্দন পর্যটন স্পট রয়েছে। এসব পর্যটন স্পটে যাতায়াত ব্যবস্থা সহজতর করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন হলে ঘুরে দাঁড়াবে জেলার পর্যটন অর্থনীতি। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। ধামরাইয়ে মাশরুম চাষ করে সাড়া ফেলেছেন ধামরাইয়ের কৃষি উদ্যোক্তা জহিরুল ইসলাম। অল্প পুঁজি ও কম পরিশ্রমে কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় এই ফসল চাষে ঝুঁকছেন বিভিন্ন গ্রামের চাষিরা। এতে বদলেছে আর্থসামাজিক অবস্থা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ধামরাইয়ের মাশরুম চাষি জহিরুল ইসলাম 8 বছর আগে প্রশিক্ষণ নিয়ে 200 টাকা পুঁজিতে 10 থেকে 12টি স্পন নিয়ে শুরু করেন মাশরুম চাষ। সময়ের সাথে এখন তার ফার্মে রয়েছে 20,000-এরও বেশি স্পন। এখন তিনি সফল উদ্যোক্তা। জহিরুল জানান, বর্তমানে 10% জায়গায় গড়ে তুলেছেন মাশরুমের ফার্ম। সেখানে 300টি বেড থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে 20 থেকে 25 কেজি মাশরুম, যা প্রতি কেজি বিক্রি হয় 250 থেকে 400 টাকায়। সব খরচ শেষে মাসে তার আয় হয় 75 থেকে 80,000 টাকা। বর্তমানে প্রায় 7-8 লাখ টাকার আছে মাশরুম প্যাকেট আছে, উপকরণ আছে। আমার প্রতি মাসে শীতকালে, বিশেষ করে শীতকালে প্রায় 80-90 হাজার টাকা ইনকাম থাকে। জহিরুলের সফলতা দেখে এই ফসল চাষে ঝুঁকেছেন বিভিন্ন গ্রামের অন্তত 30 জন উদ্যোক্তা। এতে বদলাচ্ছে এলাকার আর্থসামাজিক অবস্থা, অন্যদিকে কাজের সুযোগ মিলছে অনেকের। এই জায়গাতে প্রশিক্ষণ নিয়ে এখন বাসায় আমি চাষ করতেছি। আমার মান্থলি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম আছে। আমি নিজেও এটা করে দেখতে পারি, যেহেতু খুব সহজ কাজ, ইজি কাজ, আর এখান থেকে লাভ স্বাবলম্বীও হওয়া যায়। এখান থেকে ট্রেনিং করে আমি মাশরুম চাষ আরম্ভ করছি, তাতে আমার 20-25 হাজার টাকা ইনকাম আছে। কৃষি বিভাগ জানায়, বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। মাশরুম চাষ সম্প্রসারণ এবং পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের প্রকল্প রয়েছে। এই মাশরুম উদ্যোক্তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। আধুনিক উচ্চমূল্যের যে ফসলগুলো রয়েছে সেই ফসলের দিকে তরুণদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। সরকারি সহযোগিতা পেলে এই খাতের মাধ্যমে বেকার সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির, এখন ধামরাই। আধুনিকের সভ্যতায় বিদ্যুতের প্রসারে অনেকটাই ম্লান হয়েছে হাত পাখার ব্যবহার, যার প্রভাবে দিন দিন কমছে হাত পাখা ব্যবসার পরিসর। তারপরও বাপদাদার আমলের পেশা হাত পাখা তৈরির মাধ্যমে এই সংসার চলছে ফরিদপুরের হাত পাখা কারিগরদের। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়নের 2 শতাধিক পরিবারের জীবিকার প্রধান উৎস হাতপাখা। বৈশাখ থেকে শুরু করে পরবর্তী 3 মাস জুড়ে হাতপাখা তৈরির কর্মযজ্ঞ চলে গ্রামগুলোতে। প্রতি বছরের মতো গরমের ভোগান্তি কাটাতে পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। কারুকাজ ও নির্মাণ শৈলী ভেদে 100 পাখা বিক্রি হয় 2500 থেকে 3500 টাকায়। কারিগররা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্পের প্রসার যেমন বাড়বে, তেমনি তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এই পাখার চাহিদা এখন খুব কম, বুঝছেন, এখন কম, বিভিন্ন জায়গায় আটে গেলে বিক্রি হয় না। আমরা হলো একান্ত গরিব মানুষ, ওই টুকটাক করে 15 টাকা 16 টাকা 20 টাকায় বিক্রি করি। রাত দিন পেশায় 150-200 পাখা বানতে পারলে আমাদের কাজ হয়। সপ্তাহ শেষে 1000-1100 পাখা হয়। একবার আমরা বড় ধরনের ঋণ পেতাম, তাহলে তার আমাদের এই ছোটকো পাখা বেচা লাগতো না, মানে একবারে 2-1000 করে একবারে এক জায়গা করে বেচতে পারতাম। সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা আরো ভালো করে ব্যবসাটা টিকে রাখতে পারি, কিংবা সামনে আরো এগিয়ে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা করতে পারি। বিদ্যুতের প্রসারে আগের চেয়ে অনেকটাই চাহিদা কমেছে হাত পাখার। এই কুটির শিল্পকে বাঁচাতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ইউপি চেয়ারম্যান। আর উপজেলা নির্বাহী অফিসার জানালেন, প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে ব্যবস্থা করা হবে ঋণের। এটা আসলে আমাদের বাংলাদেশের এবং গ্রামের মানুষের একটা ঐতিহ্য, একটা কালচার, যেটা হারিয়ে গিয়েছিল, এবং এরা এই কালচারটাকে, এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে, এবং এটার বিস্তরটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। আমরা এবছর ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় আমরা এবার প্রজেক্ট নিয়েছি। এই তথ্যটা আমরা জেনেছি, আমরা চেষ্টা করব ওনাদেরকে আমরা ফরিদপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রশিক্ষক এনে এটাকে আরো কিভাবে সুন্দর করে করা যায় এবং এটা যাতায়াত জিনিসটাকে ছড়িয়ে দেওয়া যায়, এই জিনিসটা আমাদের মাথায় আছে। ফরিদপুরে প্রতি মৌসুমে প্রায় 50 লাখ টাকার হাত পাখা বেচা কেনা হয়। এখন ফরিদপুর। সংযুক্ত আরব আমিরাতের খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়াও ফলমূল ও শাকসবজি আমদানি রপ্তানি বাণিজ্যে বড় অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে ফ্লাইট স্বল্পতা ও পণ্য পরিবহনের খরচ বাড়ায় আয় কমছে বলে অভিযোগ তাদের। এমন অবস্থায় ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2টি কার্গো ফ্লাইট চালুর দাবি করছেন ব্যবসায়ীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে কামরুল হাসান জয়নের প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাতের ফল ও সবজি বাজারে দিন দিন হিস্সা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। দুবাইয়ের আল আউইর মার্কেটেই পাইকারি ও খুচরা মিলিয়ে প্রায় 1000 খানেক দোকান গড়ে তুলেছেন তারা। খুচরা ও পাইকারি ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য প্রসারে ভূমিকা রাখছেন অনেক প্রবাসী। অধিকাংশ স্টলই আমাদের বাংলাদেশের ব্যবসা করতেছে এখানে। আমাদের বাংলাদেশে এখন খুব ব্যবসা বাণিজ্য খুব ভালো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে। কচু, কচুরলতি, পটল, কাঁকরোল, করলা, বরবটি সহ নানা পদের শাকসবজি সংযুক্ত আরব আমিরাতের বাজারে নিয়ে আসছেন বাংলাদেশ থেকে। এমনকি আম, কাঁঠাল, লিচু, বেল, আনারসের মতো মৌসুমী ফলমূলও বাংলাদেশ থেকে আমদানি করছেন অনেকে, যাদের বার্ষিক টার্ন ওভার প্রায় 25 থেকে 30 লাখ ডলার। মৌসুমে মনে করেন সব সামান কিছু চাহিদা আছে। কাঁকরোল, আপনার পটল, লতি, পানি কচু, এখানে প্রচুর চাহিদা। পরিসংখ্যান তথ্য বলছে, চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে 62 লাখ ডলারের বেশি মূল্যের শাকসবজি আমদানি হয়েছে আরব আমিরাতে। ফলমূল 70,000 ডলারের। বিগত অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির তুলনায় শাকসবজি আমদানি অর্ধেকে নেমে এসেছে। তবে বাংলাদেশ থেকে ফলমূল আমদানি কিছুটা বেড়েছে। আগামী মে মাস থেকে মৌসুমি ফল ও সবজি আমদানি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, কেবল দুবাইতেই তাজা সবজি ও ফলমূলের দিনে চাহিদা আছে 10 টনের। চাহিদার তুলনায় সপ্তাহে তারা পাচ্ছেন 3 থেকে 4 টন। বাজারের চাহিদা মেটাতে কলকাতা থেকেও ফল ও সবজি আমদানি করছেন কেউ কেউ। এর জন্য বাংলাদেশ থেকে পর্যাপ্ত কার্গো ফ্লাইট সুবিধা না পাওয়াকে দায়ী করছেন তারা। অনেক বছর থেকে ইম্পোর্ট করে থাকি ফ্রুটস এন্ড ভেজিটেবল, সিজনেবল ফ্রুটস আর ভেজিটেবল, কিন্তু বিগত 2 বছর থেকে আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমাদের ইম্পোর্ট, আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা ইম্পোর্ট করতে পারছি না, কারণ আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের এয়ারলাইন্স অনলি ফর বাংলাদেশ বিমানে আমরা স্পেস পাচ্ছি সপ্তাহে অত 2 দিন 3 দিন 3 টন 4 টন স্পেস দিয়ে কিছু হচ্ছে না। দেশ থেকে আমদানি করা এসব পণ্যের ক্রেতাও বেশিরভাগ
বাংলাদেশি। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা, দেশীয় পণ্যের আরও চাহিদা বাড়াতে এবং বিদেশি ক্রেতা ধরতে পণ্য পরিবহনের খরচ কমানোর প্রয়োজন বলেও মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্টগুলো আমরা এখন বাইরে নিয়ে আসি, আমাদের অনেক কস্ট বেশি পড়ে, সেজন্য আমরা অন্য দেশের সাথে আমরা কম্পিটিশন করে দাঁড়াতে পারতেছি না। সেজন্য আমরা আশা করবো সরকার যদি আমাদের এদিকে একটু নজর দেয়, শাকসবজি, ফলমূল, যে কোনো বিষয়, যে কোনো ফুড আইটেম আমরা বাল্ক কোয়ান্টিটি বা কার্গো করি বা আমাদের প্রাইসটা যদি একটু কমিউনিটি করে, যে কম করে দেয়, আমরা অনেক বেশি করে মাল নিয়ে আসতে পারবো, বৈদেশিক মুদ্রা এখান থেকে আমরা পাঠাতে পারবো দেশে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন দেশীয় ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং এর মান অনুন্নত। এটি বিশ্বমানের করার উপর জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি আয় বাড়াতে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2 বার সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার দাবি ব্যবসায়ীদের। কামরুল হাসান জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত। জম্মু কাশ্মীর ইস্যুতে ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভারত। ভয় পাচ্ছে না পাকিস্তানও। নয়াদিল্লি একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ। এর মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে বলে মনে করছে পাক সরকার ও সাধারণ মানুষ, যা ভারতে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন পাকিস্তানের জনগণ। এছাড়া পাকিস্তান সিমলা শান্তি চুক্তি বাতিল করায় যুদ্ধের শঙ্কা প্রকট হচ্ছে বলে মনে করছেন অনেকেই। তহিদুর রহমানের প্রতিবেদন। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য দায়ী করে একের পর এক পাকিস্তান বিরোধী সিদ্ধান্ত কার্যকর করছে ভারত। পাল্টা পদক্ষেপের মধ্য দিয়ে নয়াদিল্লিকে কড়া জবাবও দিচ্ছে ইসলামাবাদ। সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তটি, যার মধ্য দিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ পাকিস্তানের জ্বালানি মন্ত্রীর। বেপরোয়াভাবে এই পদক্ষেপ নিয়ে ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে মনে করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ জনতাও। এর প্রতিবাদে রাজধানী ইসলামাবাদ ছাড়াও বৃহত্তম শহর করাচির রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এমনকি এটি ভারতের পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। हम ये समझते हैं कि यह बराह रास्त पाकिस्तान पे हमला है, पाकिस्तान की सालमियत पे हमला है, ये आबी दहशतगर्दी है। इसके अंदर आलमी इदारों को आगे बढ़कर हिंदुस्तान को उनके अज़ाइम से रोकना चाहिए। सबसे बड़ा मामला कि सिंध तास मुआहदे को ख़त्म करने की बात किया, तो ये सारी चीज़ें वाज़ह तौर पर नज़र आ रही हैं। ये स्क्रिप्टेड है, प्री प्लान है। इस ऑपरेशन को खुद ही हिंदुस्तान ने डिज़ाइन किया और उसके बाद फिर उसकी आड़ के अंदर वो सिंध तास मुआहदे को ख़त्म करना चाहता है। এখন বিশ্ববাসীর মনে প্রশ্ন, ভারতের এতগুলো পাকিস্তান বিরোধী সিদ্ধান্তের মধ্যে শুধু সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের বিষয়টিই কেন ছড়াচ্ছে উত্তাপ? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় 1960 সালে হওয়া চুক্তিটি সিন্ধু নদী অববাহিকার 6টি নদী দুদেশের মধ্যে ভাগ করে দেয়। এরপর বারংবার যুদ্ধ ও কূটনৈতিক বিপর্যয়ের মধ্যেও 60 বছরের বেশি সময় ধরে টিকেছিল এই চুক্তিটি। আর পাকিস্তানের অন্তত 80% সেচ এবং কৃষি সিন্ধু নদীর ব্যবস্থার উপর নির্ভরশীল, যা এখন হুমকির মধ্যে পড়বে বলে স্বীকার করেছে খোদ ভারতও। তবে ইসলামাবাদের জন্য এটি কঠোর সংকেত হিসেবে আখ্যা দিচ্ছে নয়াদিল্লি। It is also a signal to Pakistan. You see, it's a primarily an agricultural country, and it is dependent only on one river system, which is the Indus, and its tributaries. সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে ভারত বিরোধী বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও, যার মধ্যে দুদেশের মধ্যে যুদ্ধ শঙ্কাকে প্রকট করে তুলেছে ভারতের সঙ্গে থাকা ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিলের ঘোষণাটি। কারণ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে দুদেশের সেনাদের মধ্যে লড়াই হয়, যা বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়েছিল। এরপর 1972 সালে সিমলা শান্তি চুক্তি করে ভারত পাকিস্তান, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হয় দুদেশ। তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশের উত্তেজনা যেন নতুন করে যুদ্ধে রূপ না নেয় তাও নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘ প্রধান। শুক্রবার এই বিষয়ে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। নিন্দা জানান পেহেলগামে মঙ্গলবারের হামলায় 26 জনকে হত্যার ঘটনায়। বলেন, অর্থবহ পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ভারত ও পাকিস্তানের। এ বিষয়ে ভারত বা পাকিস্তানের সাথে সরাসরি জাতিসংঘ
সংখ্যার যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন দুজারিচ। তবে গভীর উদ্বেগের সঙ্গে সংস্থাটি দক্ষিণ এশিয়ার 2 পরাশক্তি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায় সে বিষয়েও প্রতিবেশী দেশ দুটির নজর দেওয়া উচিত। বিসিবি যেন রূপ নিয়েছে মেলায় চলা কোনো সার্কাসে। নেতিবাচক আলোচনায় গেল কয়েকদিনে খবরের শিরোনাম হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের এই অভিভাবক প্রতিষ্ঠান। যে নতুন আইনে স্থগিত করা হয়েছিল মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা, বৃহস্পতিবার সেই আইনকেই বাতিল করেছে বিসিবি, যার কারণে আবারও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন হৃদয়। এদিকে বোর্ডের অনুমোদন ছাড়াই সভাপতির 120 কোটি টাকা স্থানান্তরের বিষয়ে কৌশলী উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশনসের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। রেদওয়ান শাওনের প্রতিবেদন। বাই-ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। সো আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত শত রূপ। একদিন আগে আইন বানায় একটি পক্ষ, পরদিন সে আইনই বাতিল করে অন্য আরেকটি পক্ষ। যেন ক্রিকেটটা আর খেলা নয়, হয়ে পড়েছে রিং মাস্টারের ইশারায় চলা একটি জনপ্রিয় সার্কাস। আলোচনার বিষয়বস্তু তাওহিদ হৃদয়। গেল কিছুদিন এই উঠতি তারকাকে নিয়ে ক্রিকেট বোর্ডে যত তামাশা হয়েছে তা হৃদয়ের ক্যারিয়ারে কতটা নেতিবাচক প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে মোহামেডানের এই ক্রিকেটারের শাস্তি কমাতে বিসিবির কোড অফ কন্ডাক্টের আইন পরিবর্তনের পর এবার আবারও পুরনো সেই আইনকেই সমর্থন দিয়েছেন টেকনিক্যাল কমিটির নতুন কনভেনার নাজমুল আবেদিন ফাহিম। সাথে জানিয়েছেন পরের ম্যাচেই নিষিদ্ধ থাকবেন মোহামেডান অধিনায়ক। প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি, সেটাকে ভয়েড হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে যদি খেলার সুযোগ পাবে না। হৃদয়কে নিয়ে শুরু হওয়া এই বিতর্কের পানি অবশ্য গড়িয়েছে অনেক দূর। টেকনিক্যাল কমিটির উদ্ভট সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিসিবির চাকরি ছাড়তে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। তবে স্বস্তির বিষয়, আম্পায়ার্স কমিটির জরুরি বৈঠকে আপাতত সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন এই অভিজ্ঞ আম্পায়ার। তবে বিসিবিকে নিয়ে সবচেয়ে বিস্ফোরক তথ্যটি উঠে এসেছে বৃহস্পতিবার দেশের এক জাতীয় দৈনিকে, যেখানে বলা হয় বোর্ডের অনুমোদন ছাড়াই একক প্রচেষ্টায় দুটি ব্যাংকে 120 কোটি টাকা ট্রান্সফার করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। যদিও এই বিষয়ে কৌশলী উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশনসের প্রধান। আমি জানি না আজকে রিপোর্ট কি হয়েছে বা না হয়েছে, খুব ক্লিয়ার ভাবে যে আমি অবগত তা নয়। আমি এই জানি, আমি কিছু ব্যাংকের টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার জানা নেই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে দেশের কোটি ক্রিকেট প্রেমীর যে আবেগ, তাই যেন বারবার প্রতারিত হয় বিসিবির এসব অদ্ভুত আচরণে। কখনো নিষিদ্ধ ক্রিকেটারের জন্য বদলানো হয় ক্রিকেটের আইন, আবার গণমাধ্যমের চাপে নতুন আইন বাতিল করতে বাধ্য হয় ক্রিকেট বোর্ড। মাঠের বাইরের এসব অরাজকতায় গুরুত্ব হারায় ছন্নছাড়া টাইগারদের মাঠের ক্রিকেটে উন্নতির পরিকল্পনা। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এল ক্লাসিকো মানে রিয়াল বার্সার শ্রেষ্ঠত্বের লড়াই। ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সমর্থকদের মনের খোরাক জাগায় এই লড়াই। দুটি ভিন্ন সংস্কৃতি, দুটি ভিন্ন প্রদেশের মর্যাদার লড়াই। পেছনে আছে বেশ কিছু ইতিহাস। আরো জানাবেন ফারহান হেসান। ফুটবলে রিয়াল বার্সা দ্বৈরথ মানেই বিশেষ কিছু। স্পেনের দুই ঐতিহাসিক ক্লাবের লড়াই মানেই ফুটবল ভক্তদের দুই ভাগে ভাগ হওয়া এক ধ্রুপদী লড়াইয়ের উপাখ্যান। সাম্প্রতিক সময়ে মেসি রোনালদোবিহীন লড়াই হলো হালের লামিন ইয়ামাল, ভিনিসিয়াস জুনিয়র কিংবা এমবাপ্পের মতো তারকারা থাকায় দুই দলের লড়াইয়ের উত্তাপ কমেনি একটু। 2022-23 মৌসুমে দুই দল সব প্রতিযোগিতা মিলিয়ে 5 বার মুখোমুখি হয়, যার মাঝে বার্সেলোনা লিগ শিরোপা জিতে ও সুপার কোপাতেও রিয়ালকে হারায়। সেই মৌসুমে কোপা ডেল রের 2 লেগে সেমিফাইনালে বার্সাকে হারিয়ে প্রতিশোধ নেয় মাদ্রিদ। গেল বছর চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপার ডাবল জেতা মাদ্রিদ বার্সেলোনাকে 3 বারের দেখায় 3 বার হারিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখে। এবারের মৌসুমে গেল অক্টোবরে রিয়ালকে 4-0 গোলে হারিয়ে দারুণ শুরু পায় কাতালনরা। এছাড়া জানুয়ারি 13 তারিখ স্প্যানিশ সুপার কোপায় বার্সার কাছে 5-2 গোলে বিধ্বস্ত হয় রিয়াল।
সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে 259 প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের জয় 105টিতে, বার্সার জয় 102 ম্যাচে। ড্র হয়েছে 52টি ম্যাচ। এর মাঝে লা লিগায় 189 বার, কোপা ডেল রেতে 37 বার, কোপা ডি লা লিগা 6 বার, সুপার কোপা 18 বার, চ্যাম্পিয়ন্স লিগ 8 বার ও কোপা ডি করোনাসিয়ানে এক ম্যাচে মুখোমুখি হয় দুই দল। এল ক্লাসিকোতে 26 গোল করে সবার উপরে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তারপরেই 18 গোল করা আর্জেন্টিনা ও স্প্যানিশ লিজেন্ড আলফ্রেডো ডি স্টেফানো ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 16 গোল করে এর পরে আছেন ফ্রান্সের করিম বেনজেমা। 15 গোল করে তালিকার 5-এ আরেক স্প্যানিশ গ্রেট রাউল গঞ্জালেস। ক্লাসিকোতে সর্বোচ্চ 48 ম্যাচ খেলেছেন সার্জিও বুস্কেটস, 45 ম্যাচ খেলেছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। তৃতীয় সর্বোচ্চ 43টি ম্যাচ খেলেছেন বেনজেমা। এছাড়া 42টি করে ম্যাচ খেলেছেন গেন্টো, সানচেজ ও জাভি। এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বড় জয় রিয়ালের 11-1 ব্যবধানে। 1943 সালে কোপা ডেল রের ম্যাচে এই জয় পায় রিয়াল। এছাড়া 1935 সালে লা লিগায় 8-2 ব্যবধানে বার্সাকে হারায় তারা। 1950 সালে 7-2 গোলে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সা। এছাড়া 1957 সালে রিয়ালকে 6-1 গোলে হারায় কাতালোনিয়ানরা। একই ব্যবধানে 1949 সালে বার্সাকে হারায় রিয়াল। এল ক্লাসিকো দৌড়তে সর্বোচ্চ 2টি করে হ্যাট্রিক করেছেন অল টাইম গ্রেট সান্তিয়াগো বার্নাবু, জেমি লেসকানো, ফেরেঙ্ক পুস্কাস ও লিওনেল মেসি। ফারহান ইসান, এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বর্ষার আগে রাজধানীতে মশার উপদ্রব, কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। প্রস্তুতির তোড়জোড়ে আজকে কর্তৃপক্ষ। বরিশালে নির্বিচারে ধরা জাটকা চাপিলা নামে বিক্রি, থামছে না অবৈধ জালের ব্যবহার, সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। আমিরাতে বাংলাদেশি ফল ও সবজির ব্যাপক চাহিদা, প্যাকেজিং এর মান বাড়ানোর পাশাপাশি কার্গো ফ্লাইট বাড়ানোর দাবি প্রবাসীদের। এবং পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, ধৈর্য ধরার আহ্বান। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন।